আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা রাখি সবাই খুব ভালো আছেন। আরেকটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে চলেছি আইসিটি পঞ্চম অধ্যায়, যেটি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা। এই চ্যাপ্টারটি তুলনামূলক প্রতিটি স্টুডেন্টের কাছে অনেক বেশি কঠিন মনে হয়, এবং এই কঠিন মনে হওয়ার কারণ হচ্ছে আমরা প্রপারভাবে এই চ্যাপ্টারটি বুঝি না এবং ঠিকভাবে করার চেষ্টা করি না। আমরা যদি ঠিকভাবে এই ক্লাসগুলো করার চেষ্টা করি, তাহলে আমি আশা রাখি আমরা সবাই এই চ্যাপ্টারটি খুব ভালোভাবে পারবো। এই চ্যাপ্টারটি ভালোভাবে পারার জন্য আপনাকে ঠিক মতো ক্লাস করতে হবে, এবং আমি আপনাকে অ্যাসিউরিটি দিচ্ছি যে আপনি যদি রেগুলার আমাদের ক্লাসগুলো করেন, তাহলে আপনার আর এই চ্যাপ্টারটিতে ভয় থাকবে না। তো চলেন আজকের প্রথম ক্লাস শুরু করা যাক। প্রোগ্রামিং ভাষা বোঝার জন্য আমাদেরকে ফার্স্টে বুঝতে হবে প্রোগ্রাম কি। একটা প্রোগ্রাম অনেক ধরনের হতে পারে। প্রোগ্রাম হতে পারে কোনো বিয়ে বাড়ির প্রোগ্রাম, তারপরে হতে পারে কোনো বউ ভাতের প্রোগ্রাম, কিন্তু এইটা সেই ধরনের প্রোগ্রাম না। এটি হচ্ছে কম্পিউটারের প্রোগ্রাম। কম্পিউটারের প্রোগ্রাম আর বিয়ে বাড়ির প্রোগ্রাম টোটালি আলাদা। ওখানকার প্রোগ্রাম মানে হচ্ছে অনুষ্ঠান, এখানকার প্রোগ্রাম মানে সমস্যা সমাধান। অর্থাৎ কম্পিউটারে কোনো যদি সমস্যা হয়ে থাকে, অর্থাৎ আমরা যে সকল সমস্যার সমাধান করি, আমরা যত ধরনের সমস্যার সমাধান করি, অর্থাৎ ম্যাথ করি কিংবা সমস্যার সমাধান করি, যত ধরনের সমস্যা আছে সেই সমস্যার সমাধান, কিংবা কম্পিউটার তার কাজ পরিচালনা করার জন্য তাহলে কম্পিউটার তার সমস্যা সমাধান বা কাজ পরিচালনা করার জন্য যে সকল ইনস্ট্রাকশন বা নির্দেশনা বা কমান্ড মেনে চলে, তার সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। তাহলে প্রোগ্রাম আমরা কি বলবো? প্রোগ্রাম আমরা এইভাবে ডেফিনিশন দিব: কম্পিউটার তার সমস্যা সমাধান কিংবা কাজ পরিচালনা করার জন্য যে সকল ইনস্ট্রাকশন, নির্দেশনা বা কমান্ড মেনে চলে, তার সমষ্টিকে প্রোগ্রাম বলে। এখন আসি, এই প্রোগ্রাম তো জানলাম স্যার, তো এরপরে কি জানতে হবে? প্রোগ্রামিং কি? প্রোগ্রামিং সম্পর্কে যদি আমাদের জানতে হয়, প্রোগ্রামিং হচ্ছে এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম রচনার পদ্ধতিটাই হচ্ছে প্রোগ্রামিং। তাহলে প্রোগ্রামিং কি? প্রোগ্রাম রচনার পদ্ধতির নাম হচ্ছে প্রোগ্রামিং। তাহলে আমাদের যদি বলা হয় প্রোগ্রামিং কাকে বলে, তাহলে আমরা বলবো প্রোগ্রাম রচনার পদ্ধতিকে প্রোগ্রামিং বলে। এবং এই যে প্রোগ্রামিং, এই প্রোগ্রামিং যারা রচনা করে সেই রচনাকারীদেরকে বলা হয় প্রোগ্রামার। কি বলা হয়? প্রোগ্রামার। তাদেরকে প্রোগ্রামার বলা হয়। আমরা প্রতিনিয়ত এই নামটা শুনি যে প্রোগ্রামার, অমুক প্রোগ্রামার, তমুক প্রোগ্রামার। প্রোগ্রামার নাম শুনে থাকি। তো প্রোগ্রামার কারা? যারা প্রোগ্রামিং করে থাকে বা যারা প্রোগ্রামিং রচনা করে তাদেরকে আমরা বলি প্রোগ্রামার, বা যারা প্রোগ্রামিং নিয়ে কাজ করে সবাইকে আমরা প্রোগ্রামার বলতে পারি। এখন আসেন, এই যে প্রোগ্রামিং, এই প্রোগ্রামিং এর যে ভাষা ব্যবহার করা হয় বা যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, সেটাকে আমরা বলে থাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা তাহলে কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা হচ্ছে প্রোগ্রামিং এর যে সকল ভাষা ব্যবহৃত হয় বা যে সকল ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়, তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা বলে। এই প্রোগ্রামিং ভাষা কোনগুলা? স্যার আমরা জানি না প্রোগ্রামিং ভাষা কোনগুলা। সো প্রোগ্রামিং ভাষা হচ্ছে সি, তারপরে সি প্লাস প্লাস, তারপর হচ্ছে জাভা, তারপরে পাইথন, তারপরে হচ্ছে অ্যালগল, তারপরে হচ্ছে ফোরট্রান, এবং আরো অসংখ্য প্রোগ্রামিং ভাষা রয়েছে। সেই টোটাল যত প্রোগ্রামিং ভাষা আছে, এই প্রোগ্রামিং ভাষাগুলো সম্পর্কে ধারণা দিয়েছিল সবার প্রিয় একটা ক্যারেক্টার, যার নাম হচ্ছে অ্যাডা লাভলেস। সো আমরা যখন 9, 10 এই নামটা পড়তাম, তখন অনেক কিছু ভাবতাম, সো এই মেয়েটাকে, ঠিক আছে, সো তিনি একজন প্রোগ্রামার, এটা বুঝতে হবে। সো তাহলে টোটাল প্রোগ্রামের জনক হচ্ছে অ্যাডা লাভলেস। যত প্রোগ্রামিং ভাষা আছে সবগুলা প্রোগ্রামিং এর ভাষার জনককে অ্যাডা লাভলেস। কিন্তু আমাকে যদি ইন্ডিভিজুয়াল ভাবে বলে, যেমন সি এর জনককে, সি প্লাস প্লাস এর জনককে, তাহলে এগুলাকে আমাদের আলাদাভাবে জানতে হবে। যেমন সি এর জনক যদি আমি বলি, সি এর জনক হচ্ছে ডেনিস রিচি। সি এর জনক হচ্ছে ডেনিস রিচি। তাহলে আমরা এইগুলা
জানলাম। এখন আমরা আসবো প্রোগ্রামিং ভাষার আরো ডিটেইলসে। সো প্রোগ্রামিং ভাষা বোঝার জন্য আমাদেরকে আগে বুঝতে হবে জেনারেশন ল্যাঙ্গুয়েজ, বা বাংলায় যদি বলি প্রজন্মের ভাষা। প্রজন্মের ভাষা অর্থাৎ আমরা এখন কোন প্রজন্মে আছি? আমরা কিন্তু এখন পঞ্চম প্রজন্মে আছি, অর্থাৎ 5G তে আছি। তো আমাদের এই যে 5G আমরা এখন জানি, এর আগে আসলে কিভাবে কোন জি ছিল, সেই জিনিসগুলো কিভাবে আসছে সেগুলো আমাদের জানতে হবে। তো একটা প্রজন্মের ভাষা, প্রজন্মের ভাষা প্রথম যখন এই প্রজন্মটা আসে সেটার নাম হয় 1GL বা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ। প্রথম যে প্রজন্ম আসে সেটার নাম কি? 1GL বা প্রথম প্রজন্মের ভাষা বা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এবং এটি আসে 1945 সালে। কত সালে? 1945 সালে। 1945 সালে এই প্রথম জেনারেশন ল্যাঙ্গুয়েজ আসার পরে মানুষ হতভম্ব হয়ে যায়। অর্থাৎ এই জিনিসটা নিয়ে মানুষ অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। কিন্তু এক্সাইটেড হওয়ার পরেও এইটা যেহেতু শুধুমাত্র মেশিনই বুঝতে পারবে এই ভাষাটা, যার কারণে এই ভাষাটার নাম দেওয়া হয় মেশিন ভাষা। সো 1GL বা প্রথম প্রজন্মের ভাষার নাম দেওয়া হয় মেশিন ভাষা, যেটি শুধুমাত্র বাইনারি বুঝতে পারবে, যেটি শুধুমাত্র বাইনারি কোডই বুঝতে পারবে, অন্য কোনো কোড বুঝতে পারবে না। অর্থাৎ বাইনারি 0 1 ছাড়া অন্য কোনো কিছু এই 1GL বুঝতে পারে না। তাহলে জনগণ আসলে চিল্লাচিল্লি করে বা অনেক বেশি এক্সাইটেড হয়ে লাভ হইল না, কারণ এটা সবাই ইউজ করতে পারবে না। এটি ইউজ করার জন্য অবশ্যই আপনার দক্ষ হওয়া লাগবে। তাইলে দক্ষ না হইলে আপনি এটা ইউজ করতে পারবেন না। এবং ইউজ করার পরে আপনি চিন্তা করলেন আপনি কাউকে মেসেজ পাঠাবেন, সুন্দর একটা মেসেজ, তো তেমন কোনো সম্ভাবনা নেই। কারণ একটা কম্পিউটারে আপনি যদি কোনো কিছু লিখেন, একটা কম্পিউটারে কোনো কিছু লেখার পরে সেটাকে আপনি অন্য কম্পিউটারে চালাতে পারবেন না। তাহলে এক কম্পিউটারের প্রোগ্রাম অন্য কম্পিউটারে সাপোর্ট করতো না। ঠিক আছে, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কি হতো না? সাপোর্ট করতো না। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সাপোর্ট করতো না, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কি বললাম? মেশিন ভাষা চালাতে গেলে দক্ষ হওয়া লাগবে, এবং এটা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে রান করতো না। এবং আরো একটা অসুবিধা ছিল, সেটা হচ্ছে কোনো কিছু যদি ভুল হয়ে যেত সেটা ভুল সংশোধন করাও টাফ ছিল। অর্থাৎ আমরা যদি বলি কম্পিউটারের ভুলকে আমরা সচরাচর বলে থাকি বাগ। আমরা এটা আপনি একটু পড়ে নিই, সেটা হচ্ছে বাগ। বাগ কি জিনিস? কম্পিউটারে কোনো ভুল হইলে তাকে বলা হয় বাগ। কি বলা হয়? বাগ বলা হয়। এবং ভুল সংশোধনকে বলা হয় ডিবাগ। আমরা অনেক সময় শুনে থাকি ডিবাগ। এবং এই ভুল সংশোধন প্রক্রিয়ার নামই হচ্ছে ডিবাগিং। ভুল সংশোধন প্রক্রিয়ার নাম কি? ডিবাগিং। তাহলে আবারও বলি, বাগ কি? প্রোগ্রামের ভুল। আর প্রোগ্রামের ভুল সংশোধনকে বলা হয় ডিবাগ, আর ভুল সংশোধন প্রক্রিয়ার নাম হচ্ছে ডিবাগিং। এখন যদি আমি আপনাকে বলি, এই যে কম্পিউটারের যে মেশিন ভাষা, এই মেশিন ভাষায় এই ডিবাগিং করা কঠিন ছিল। ডিবাগিং করা তুলনামূলক কঠিন ছিল। তবে এত অসুবিধার পরেও একটা সুবিধা কিন্তু ছিল। সেই সুবিধাটা কি? সেই সুবিধা হচ্ছে আমি যদি কোনো কিছু ওপেন করতাম খুব দ্রুত লোড নিত। তাহলে এত কিছু অসুবিধার পরেও একটা সুবিধা তো পাওয়া গেছে, যেটা দ্রুত লোড নিত। তাহলে হাজার অসুবিধার পরে এখন যেহেতু সাধারণ জনতা এটা ব্যবহার করতে পারছে না, আবার এক কম্পিউটারে কোনো কিছু লিখে অন্য কম্পিউটারে সাপোর্ট করতেছে না, তাহলে লাভ কি? সো জনগণ খুবই বেশি আসলে কষ্ট পেতে শুরু করলো, এবং তারই পরিপ্রেক্ষিতে খুব দ্রুত 5 বছরের মধ্যেই 2GL চলে আসলো, যেটি 1950 সালে। 2GL চলে আসলো 1950 সালে। মানে জনগণের এক্সাইটমেন্টের কারণে, কারণ যত কিছু আবিষ্কার সব কিন্তু মানুষের উপকারের জন্যই, এবং মানুষ কতটা এটাকে অ্যাকসেপ্ট করবে, কতটা অ্যাকসেপ্ট করবে না, তার উপর ডিপেন্ড করে কিন্তু কোনো জিনিস নতুন ভাবে আবিষ্কার হয়। এখন আমরা যদি খেয়াল করার চেষ্টা করি, আমরা এটা মুছে দিচ্ছি আগেরটা। সো 1GL এর নাম কি ছিল বললাম? 1GL এর নাম ছিল মেশিন ভাষা। 1GL এর নাম ছিল মেশিন ভাষা, এটা আমরা পড়ে ফেলেছি। এখন আসি 2GL, যেহেতু মানুষের অনেক বেশি এক্সাইটমেন্টের কারণে দ্রুত আবিষ্কার হয়, এবং এই ভাষাটা অনেক বেশি গোছানো ভাবে আবিষ্কার হয়। কিভাবে? গোছানো ভাবে আবিষ্কার হয়। এবং গোছানো আবিষ্কার হওয়ার কারণে, এবং গোছানো বা সুন্দরভাবে সাজানোকে আমরা ইংরেজিতে বলি অ্যাসেম্বলি। আমরা তো ছোটবেলা থেকে অ্যাসেম্বলি করেছি না? সো এই জন্য অ্যাসেম্বলি মানে গোছানো বা সাজানো। সো এটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। কি বলা হচ্ছে? অ্যাসেম্বলি ভাষা। তাহলে 2GL অ্যাসেম্বলি ভাষা। তো অ্যাসেম্বলি ভাষাতে কি সুবিধা ছিল? আগেরবার আমরা দেখছিলাম মেশিন ভাষাতে বাইনারি ব্যবহার করা হচ্ছিল, এবার বাইনারি ব্যবহার না করে এখানে ব্যবহার করা হচ্ছে নেমোনিক ব্যবহার করা হয়েছে। কি ব্যবহার করা হচ্ছে? নেমোনিক। কিন্তু নেমোনিক তো বুঝি না। নেমোনিক যে ব্যবহার করা হচ্ছে, নেমোনিক তো বুঝি না। নেমোনিক মানে কি আমরা তো জানি না। সো নেমোনিক মানে, আমি যদি আপনাকে বলি, সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। আমরা অ্যাব্রিভিয়েশন নাম শুনেছি, আমরা এখন বলবো তাও শুনি নাই। এখন আমরা যদি বলি অ্যাব্রিভিয়েশন না বুঝি, শর্ট টার্ম আমরা বুঝি কিনা? শর্ট
নেম আমরা বুঝি কিনা, শর্ট নেম তাও বুঝি না। আমরা যদি বলি আপনাকে যেমন ঢাকা ইউনিভার্সিটি আপনি কি লেখেন, ডিইউ লেখেন। খুলনা ইউনিভার্সিটি শর্টে কি লেখেন, কেইউ লেখেন। আপনাকে যদি বলি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি আপনি কি লিখবেন, সংক্ষেপে লিখবেন, বুয়েট লিখবেন। ঠিক একইভাবে আমরা যখন কোনো কিছুর এরকম শর্ট ফর্ম লিখি, ফুল ফর্মটাকে শর্ট ফর্মে রূপান্তর করি, সেটাকে বলা হয় নিউমেরিক বা অ্যাব্রিভিয়েশন বা শর্ট ফর্ম। বুঝতে পারছি? সো এগুলো আমরা ইউজ করব। তো অ্যাসেম্বলি ভাষাতে কি নিউমেরিক ব্যবহার করা হতো? মনে করেন আপনি যোগ করতে চাচ্ছেন, আপনি কি করতে চাচ্ছেন, যোগ করতে চাচ্ছেন। যোগ করার জন্য আপনি ব্যবহার করবেন অ্যাড, এটা দিয়ে অ্যাডিশন বোঝাবে। বিয়োগ করার জন্য আপনি ব্যবহার করবেন সাব, যেটাতে সাবট্রাকশন বোঝাবে। এরপরে আপনি ভাগের জন্য এমইউএল, তারপরে গুণের জন্য এমইউএল, ভাগের জন্য ডিআইভি, এগুলা ব্যবহার করবেন। এগুলা দিয়ে আমরা কি বুঝবো, অ্যাড মানে অ্যাডিশন, যোগ, সাব মানে বিয়োগ, তারপরে গুণ মানে হচ্ছে যেটা, আর ভাগ হচ্ছে স্ল্যাশ। সো এইগুলা বোঝায়, এগুলা অ্যাসেম্বলি ভাষাতে বোঝাতো এবং এইগুলা কিন্তু পরবর্তীতে 2GL এ চলে আসে। এত কিছু আসার পরেও অনেক সমস্যা ছিল। সেটি হচ্ছে এখনো সেই সমস্যাটার সমাধান হয়নি যে এক কম্পিউটারে কোনো কিছু লিখলাম এবং অন্য কম্পিউটারে আমরা সেটা নিতে চাইলে সেটা নিতে পারবো কিনা, এখানেও নেওয়া যায় না। তাহলে এক কম্পিউটার থেকে, এটা কি দেখা যাচ্ছে? তাহলে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে আমরা কখনোই এখনো নিতে পারি না। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে এখনো সাপোর্ট করে না। ঠিক আছে, ওই পর্যন্তই হবে। ওকে ওকে। তাহলে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে এখনো সাপোর্ট করে না, তাহলে এখনো সুবিধা হইলো না। তবে একটা সুবিধা হয়েছে, আগে বাইনারি ব্যবহার করে অনেক কিছু লেখা লাগতো, এখন আমরা নিউমেরিক ব্যবহার করে লিখতে পারবো। তো নিউমেরিক ব্যবহার করে লেখার পরেও আমাদের কম্পিউটার অ্যাসেম্বলি ভাষা বোঝে না। মানে মেইন সমস্যা আসে যে আমরা অ্যাসেম্বলি ভাষায় লিখলাম, সবকিছু লিখলাম, কিন্তু কম্পিউটারে যদি সাপোর্ট না করে তাহলে তো হবে না। এখন কম্পিউটারে কি করে সাপোর্ট করবে? আমি যদি আপনাকে কোনো একটা বাক্য লিখে আপনাকে বলি যে এই বাক্যটা কি বোঝাচ্ছে, যেমন আমি যদি আপনাকে ইংলিশে লিখে বলি, একটা বাক্য দিয়ে দিই, আপনি যদি এটা না বুঝেন তখন আপনি কি ব্যবহার করেন? আপনি ব্যবহার করেন ট্রান্সলেটর। ইংলিশ টু বাংলা কি ব্যবহার করেন? আপনি ব্যবহার করেন ট্রান্সলেটর ব্যবহার করেন। ইংলিশ থেকে বাংলা রূপান্তরের জন্য আপনি কি ব্যবহার করেন? ট্রান্সলেটর ব্যবহার করেন। ঠিক একইভাবে অ্যাসেম্বলি ভাষা থেকে মেশিন ভাষায় আমাদের রূপান্তর করতে হবে, না হলে কম্পিউটারটা বুঝতে পারবে না। এই অ্যাসেম্বলি থেকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য, অ্যাসেম্বলি থেকে আমরা যদি মেশিন ভাষায় রূপান্তর করতে চাই, আমি এটা মুছে দিচ্ছি। অ্যাসেম্বলি থেকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য আমাদের দরকার পড়বে ট্রান্সলেটর, যেটাকে আমরা বলি অনুবাদক প্রোগ্রাম, যেটাকে আমরা বলবো অনুবাদক প্রোগ্রাম। তাহলে অ্যাসেম্বলি ভাষা থেকে মেশিন ভাষায় রূপান্তর করতে গেলে কি লাগে? অনুবাদক প্রোগ্রাম লাগে। এই অনুবাদক প্রোগ্রাম আবার কি? স্যার ট্রান্সলেটর তো আমরা বলছি যে ইংলিশ থেকে বাংলায় রূপান্তর করার জন্য ব্যবহৃত হয়। ঠিক অনুবাদক প্রোগ্রাম একই জিনিস, একটা ভাষা থেকে আরেকটা ভাষায় রূপান্তরের জন্য অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয়। আমরা যেটা ব্যবহার করি সেটা নরমালি আমাদের বোঝার জন্য, আর এটা কম্পিউটারে বোঝার জন্য, এটাই পার্থক্য। এই অনুবাদক প্রোগ্রাম হচ্ছে 3 ধরনের, আমাদের একটু জানতে হবে, এটা এক্সট্রা হবে। অনুবাদক প্রোগ্রাম 3 ধরনের। প্রোগ্রাম হচ্ছে 3 ধরনের। একটা নাম হচ্ছে অ্যাসেম্বলার, একটা নাম অ্যাসেম্বলার, একটা নাম হচ্ছে কম্পাইলার, আর একটা নাম হচ্ছে ইন্টারপ্রিটার। তাহলে আমরা এখানে 3টা অনুবাদক প্রোগ্রামের নাম লিখেছি, একটি নাম অ্যাসেম্বলার, একটি কম্পাইলার, আর একটা হচ্ছে ইন্টারপ্রিটার। অ্যাসেম্বলি ভাষা থেকে মেশিন ভাষায় রূপান্তর করার জন্য যে অনুবাদকটা প্রোগ্রামটা ব্যবহার করা হয় সেটি হচ্ছে অ্যাসেম্বলার। তাহলে অ্যাসেম্বলারের কাজ কি? অ্যাসেম্বলি থেকে মেশিন ভাষায় রূপান্তর করা বা মেশিন ভাষা থেকে অ্যাসেম্বলি ভাষায় রূপান্তর করা। অর্থাৎ অ্যাসেম্বলি ভাষা মেশিন ভাষা নিয়ে যদি কখনো কথা হয় তাহলে আমরা বসাই দিব অ্যাসেম্বলার বসাই দিব। কি বসাই দিব? অ্যাসেম্বলার অনুবাদক প্রোগ্রামটা বসাই দিব। তাহলে আমরা খুব সহজে এমসিকিউটা পারবো। এটা এমসিকিউতে আসে যে মেশিন ভাষা থেকে অ্যাসেম্বলি ভাষা বা অ্যাসেম্বলি ভাষা থেকে মেশিন ভাষায় রূপান্তর করে কোন অনুবাদক প্রোগ্রাম? সেটা হচ্ছে অ্যাসেম্বলার। কিন্তু একটা কনফিউশন আছে, সেই কনফিউশনটা কি? সেটি হচ্ছে যেই ভাষা থেকে আমরা রূপান্তর করব সেটাকে বলবো আমরা সোর্স, যেই ভাষাতে রূপান্তর করব সেটাকে বলবো অবজেক্ট। ভালো করে বুঝবেন, যেই ভাষা থেকে রূপান্তর করব সেটাকে বলবো সোর্স, আর যেটাতে রূপান্তর করব সেটা হচ্ছে অবজেক্ট। আপনাকে যদি প্রশ্ন করে সোর্সের আরেকটা নাম হচ্ছে বাংলা নাম উৎস, আর অবজেক্টের বাংলা নাম হচ্ছে বস্তু। আপনাকে যদি বলা হয়, কোশ্চেনে যদি আপনাকে বলে সোর্স থেকে অবজেক্টে বা
উৎস থেকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে কোনটি, তখন আর অ্যাসেম্বলার লেখা যাবে না, তখন লিখতে হবে কম্পাইলার। তখন কি লিখতে হবে? তখন লিখতে হবে কম্পাইলার। খুব ভালো করে বুঝবেন ব্যাপারটা। আপনাকে যদি বলে অ্যাসেম্বলি থেকে মেশিন ভাষায় রূপান্তর করে কোনটি, তাহলে বলবেন অ্যাসেম্বলার। আর যদি বলে সোর্স থেকে অবজেক্টে রূপান্তর করে কোনটি, তাহলে সেক্ষেত্রে বলবেন কম্পাইলার। খুব সহজে এটা বুঝতে পারবেন আশা রাখি। এখন আসেন অ্যাসেম্বলার সম্পর্কে আর কিছু জানা লাগবে না, জাস্ট জানবো অ্যাসেম্বলি থেকে মেশিন ভাষায় রূপান্তর করে। আর আমাদের কম্পাইলার সম্পর্কে একটু জানতে হবে, যেটি হচ্ছে একসাথে পড়ে এবং অনুবাদ করে। একসাথে পড়ে এবং অনুবাদ করে। তাহলে এটা একসাথে পড়ে এবং অনুবাদ করে। অনুবাদ করে। ওকে। আর ইন্টারপ্রিটার কি? ইন্টারপ্রিটার যদি বলি, এটা হচ্ছে এক লাইন করে পড়ে এবং অনুবাদ করে। এক লাইন করে পড়ে এবং অনুবাদ করে এবং অনুবাদ করে। সো এই যে ডিফারেন্স, কম্পাইলার হচ্ছে একসাথে পড়ে এবং অনুবাদ করে, ইন্টারপ্রিটার হচ্ছে এক লাইন করে পড়ে এবং অনুবাদ করে। এখন এই দুইটার মধ্যে আপনাকে যদি বলা হয় হু ইজ দ্য বেস্ট, কে বেস্ট, এই দুইটার মধ্যে কে বেস্ট যদি কোশ্চেন করা হয়, এই দুইজনের মধ্যে কে বেস্ট, তাহলে উত্তর হবে ইন্টারপ্রিটার। তাহলে উত্তর কি দিবেন? ইন্টারপ্রিটার হচ্ছে বেস্ট। কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি, বলেন তো এই দুইজনের মধ্যে দ্রুত কাজ করে কোনটি? এই দুইজনের মধ্যে দ্রুত কাজ করে কোনটি? সেটির অ্যানসার হবে কম্পাইলার। কম্পাইলার দ্রুত কাজ করে, ইন্টারপ্রিটার একটু স্লো, তুলনামূলক স্লো কাজ করে। তাহলে স্যার বেস্ট কেন হইল? বেস্ট হচ্ছে কম্পাইলারে অনেক সময় ভুলের পরিমাণ বেশি আসে, কিন্তু এই যে ইন্টারপ্রিটারে ভুলের পরিমাণ কম থাকে, এরর কম থাকে। ভুলের পরিমাণ কম থাকার কারণে ইন্টারপ্রিটারকে বেস্ট বলা হয়। কম্পাইলার দ্রুত কাজ করার পরেও তার এররের মাত্রা বেশি থাকার কারণে সেটিকে আমরা বেস্ট বলতে পারলাম না। তো এই হচ্ছে মোটামুটি অ্যাসেম্বলি ভাষা সম্পর্কে কথাবার্তা। অ্যাসেম্বলি ভাষার আরো একটা জিনিস আমাদের আলোচনা করা দরকার আছে, সেটি হচ্ছে অ্যাসেম্বলি ভাষার 4টি অংশ রয়েছে। আমরা এটা পড়ে শেষ করে দিব আজকের ক্লাস। সো অ্যাসেম্বলি ভাষার 4টি অংশ রয়েছে। একটির নাম হচ্ছে লেভেল, একটির নাম হচ্ছে অপকোড, একটির নাম হচ্ছে অপারেন্ট, আরেকটির নাম হচ্ছে কমেন্ট। শুধু জাস্ট আমরা এই কটা নাম জেনে রাখবো, ঠিক আছে? শুধু এই কটা নাম জেনে রাখলেই হবে, আপাতত ডিটেইলস আপনাদের লাগবে না পরীক্ষার জন্য। সো অ্যাসেম্বলি ভাষার 4টি অংশ আমরা মনে রাখবো। অ্যাসেম্বলি ভাষা কয়টি অংশ? 4টি অংশ এমসিকিউতে আসে। যে অ্যাসেম্বলি ভাষার কয়টি অংশ, তাহলে 4টি অংশ কি কি? একটু হচ্ছে লেভেল, একটু হচ্ছে অপকোড, একটু হচ্ছে অপারেন্ট, আর একটু হচ্ছে কমেন্ট। তো জাস্ট এগুলো আপনাদের জেনে রাখলেই হচ্ছে। সো আমরা জেনারেশন ল্যাঙ্গুয়েজের দুইটা ল্যাঙ্গুয়েজ নিয়ে আজকে কথা বলেছি, একটি হচ্ছে 1GL যেটি মেশিন ভাষা, আর একটা 2GL অ্যাসেম্বলি ভাষা। আমরা আগামী ক্লাসে আমরা এর পরবর্তী 3GL, 4GL এবং 5GL নিয়ে কথা বলবো। তো তত সময় সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।